অনিম কয়েকবার সোফা ছেড়ে উঠেছে শিমুলের কাছে যাবে বলে, প্রতিবারে আবার যেয়ে বসে পড়ে। এভাবে কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, না অনিম শিমুলের কাছে যাচ্ছে না শিমুল অনিমের কাছে। কলিং বেলের আওয়াজ শোনা গেল। অনিম উঠে যেয়ে গেটটা খুলে দেখল শিমুলের বোন, দুলাভাই আর দুই ভাবি এসেছে। তাদের গলার আওয়াজ শুনতে পেয়ে শিমুল বেরিয়ে এলো। আফসানা বলল, শুধু নদী আপা আর দুলাভাইয়ের আসার কথা ছিল, তুই চলে আসছিস, কথাটা মনে হতেই খুব কষ্ট হচ্ছিল। তাই আমরা দুজনও আপা দুলাভাইয়ের সাথে চলে এসেছি তোকে দেখতে। তোদের সাথে রাতে একসাথে খাবো, এরপর যাব। খুব ভালো করেছো। এই শিমুল, ভেতরে চল, তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। বৃষ্টি শিমুলের হাত ধরে টানতে টানতে বেডরুমে নিয়ে গেল। এদের পেছনে পেছনে নদী আর আফসানাও এলো। কি হয়েছে ভাবি? ঘরে ঢুকে যা বুঝলাম, অনিম টিভি দেখছিল, তোকে দেখলাম তুই বেডরুমে থেকে বের হচ্ছিলি। তার মানে তোরা দুজন আলাদা ছিলি? হ্যাঁ, ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি। কাহিনী কী রে তোদের? তোরা আলাদা বসেছিলি কেন? কাহিনী তেমন কিছুই না। আমি আমার কাপড় গোছাচ্ছিলাম আর অনিম বসে টিভি দেখছিল, তাই আমি বেডরুমে ছিলাম আর ও ড্রয়িং রুমে। কাপড় গোছাচ্ছিলি মানে? কিসের কাপড় গোছাচ্ছিলি তুই? তোর সব কাপড় তো আমি সুন্দরভাবে ভাঁজ করে লাগেজে ভরে দিয়েছি, এখানে আবার গোছানোর কি হলো? কী রে তুই এমন কাঁচুমুচু খাচ্ছিস কেন? আমরা কি জিজ্ঞেস করেছি উত্তর দে নদী। সত্যি কথা বলবো তো কি মিথ্যা কথা শোনার জন্য বসে আছি নাকি? আপা, আমার না খুব লজ্জা লাগছিল, তাই সেখান থেকে উঠে এসে বসে আছি। ইস ঢং, লজ্জা লাগছিল। এত লজ্জা পাস কোথায় তুই? এই মেয়ে, এগুলো কি বলিস তুই? অনিম তোর বিয়ে করা হাজব্যান্ড, ওর কাছে তোর কিসের লজ্জা? আর অনিমটাও কি? শিমুল না হয় লজ্জা পাচ্ছিল বুঝলাম, অনিম অনিমও কি লজ্জা পাচ্ছিল? ও শিমুলের কাছে আসলেই তো হতো। শোন বৃষ্টি, অনিম হচ্ছে আমার হাজব্যান্ডের মতো গাধা। তুই জানিস তোর দুলাভাই বিয়ের 1 সপ্তাহ পর আমার হাত নিজের হাতে ধরেছিল। বলো কি আপা? দুলাভাই যদি 1 সপ্তাহ পর তোমার হাত ধরে, তাহলে বাকি কাজ করছে কবে? আর বলিস না, লোকটা পুরো 1 মাস সময় লাগিয়েছে। এর মাঝে আমি তার কাছে যাওয়ার ট্রাই করেছিলাম কয়েকবার, কিন্তু তাকে দেখলাম সে লজ্জায় শেষ হয়ে যেত। অনিমটা বোধহয় আমার হাজব্যান্ডের মতোই নিরামিষ। না আপা, অনিম বোধহয় ততটা নিরামিষ না। ও আমাকে সন্ধ্যার পর শাড়ি আর বেলি ফুলের মালা হাতে দিয়ে বলল রাতে এগুলো পরতে। রাতের কথা বাদ দে, এতক্ষণ তোরা কেন আলাদা বসেছিলি? নতুন বিয়ে হয়েছে তোদের, এখন তো সারাদিন একজন আরেকজনের সাথে আঠার মতো আটকে থাকবি। তা না করে দুজন দুই রুমে বসে আসিস। এত বড় হয়েছিস, এখনও কি আমাদের সব কথা তোকে ভেঙে চুরে বোঝাতে হবে? আমরা এখানে আসার আগে রাস্তায় কত শত গবেষণা করলাম তোদের দুজনকে নিয়ে। ভেবেছিলাম অনিমের গালে লিপস্টিকের দাগ দেখতে পাবো, তোর হাতের চুড়িগুলো এলোমেলো হয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখব, আরও কত কি। অথচ এসে দেখলাম কিছুই না। শিমুল শোন, বাচ্চা কাচ্চা হয়ে গেলে কিন্তু সারাদিনের একবারও জড়িয়ে ধরার সুযোগটা পাবি না। অতএব যা রোমান্স টোমান্স করার করে নে। আচ্ছা তোমরা শোনো, রাত 9টা বেজে যাচ্ছে, জলদি খাওয়া দাওয়া শেষ করে আমরা কেটে পড়ি। এমনিতেই পুরো সন্ধ্যা ওরা নষ্ট করেছে, আর নষ্ট করা যাবে না। ওরা সবাই ড্রয়িং রুমে টেবিলে বসে খাচ্ছে। বৃষ্টি বারবার সবাইকে বলছে জলদি খাওয়া শেষ করো। ওকে বারবার এই কথা বলতে শুনে অনিম জিজ্ঞেস করলো, এত তাড়াহুড়ো করছেন কেন ভাবি? সবে তো 9টা বাজে, ঘন্টা দেড় দুয়েক পর না হয় যাবেন। তাড়াহুড়ো কেন করছি সেটা কি সত্যি বুঝতে পারছো না? নাকি বুঝিও না বুঝার ভান করছো? না ভাবি, আমি সত্যিই বুঝতে পারছি না। তুমি আস্ত একটা গাধা, তাই তুমি বুঝতে পারছো না। খাওয়া শেষে সবাই চলে গেল। খাওয়ার পর 5 মিনিটও বসেনি। চলে আসার সময় শিমুলের বড় ভাবি তাকে বলে, এসেছে আগামীকাল সপ্তাহ রান্না বান্নার দরকার নেই, রান্না করে আফসানা শিমুলের বাসায় পাঠিয়ে দেবে। শিমুল রান্নাঘরে প্লেট ধোয়ার জন্য যাচ্ছিল, সে সময় অনিম শিমুলের হাত ধরে বলল, রান্নাঘরের কাজ করতে হবে না, কাল সকালে বুয়া এসে এগুলো করবে। তুমি যাও শাড়ি পরো, শাড়িটা খুব শখ করে কিনেছি তোমার জন্য। শিমুল কিছু না বলে রুমে চলে এলো রেডি হতে। আর সে অনিমের জন্য সাজবে, অনিমের পছন্দ অনুযায়ী সাজবে। এর আগেও সে অনিমের জন্য সেজেছে, তবে আজকের ব্যাপারটা ভিন্ন। আজ ওদের বাসর রাত। শিমুলের শাড়ি পরা শেষ, খুব বেশি সাজেনি। চোখে খানিকটা মোটা কাজল লাগিয়েছেন, জামা রঙা জামদানি শাড়ি দিয়েছেন অনিম তাকে। সেটার সাথে মিলিয়ে কানে ছোট একজোড়া ঝুমকা পরেছেন সে। চুলের খোঁপায় বেলি ফুলের মালাটা আটকানোর সময় সে ভাবছে অনিমের কথা।
অনিম যখন তাকে দেখবে তখন অনিমের প্রতিক্রিয়া কেমন হবে? অনিম আজ তাকে কাছে টেনে নেবে, অনেক বেশি কাছে। কেমন হবে তখনকার অনুভূতিগুলো? এসব কথা ভাবতেই শিমুলের ঠোঁটে স্নিগ্ধ হাসি ফুটে উঠেছে। অনিমের জন্য তৈরি হওয়া শেষ। নিজের দিকে একবার চোখ বুলিয়ে নিল শিমুল। সে রুম থেকে বেরিয়ে এসে দেখে ড্রয়িং রুমে লাইট অফ। বাহিরের সাদা সোডিয়াম লাইটের আলোতে ঘরটাতে আবছা সব কিছু দেখা যাচ্ছে। অনিম জানালার ধারে দাঁড়িয়ে আছে। পেছন থেকে শিমুল তাকে ডাকলো। পেছন ফিরে তাকানো অনিম সে শিমুলের দিকে এগিয়ে এসে শিমুলকে কোলে তুলে নিল। অনিম শিমুলকে বারান্দায় এনে বসালো। শিমুলের মুখোমুখি চেয়ারে টেনে এনে অনিম বলল, তার হাতটা শিমুলের হাতে আর অন্য হাতটা শিমুলের গালে রেখে বলল, শাড়িটা কেনার সময় যেমন ভেবেছিলাম তার চেয়ে আরও বেশি সুন্দর দেখাচ্ছে তোমায়। ঘরের লাইট তো নিভিয়ে রেখেছ, তার উপর বারান্দায় কোনো লাইট নাই। আমাকে তো ঠিক করে দেখাই যাচ্ছে না, না দেখে বলে ফেললে তোমাকে তোমার কল্পনার চেয়েও বেশি সুন্দর দেখাচ্ছে। কে বলেছে আমি তোমাকে দেখিনি? তোমাকে তো আমি দিব্যি দেখতে পাচ্ছি। এই যে আমার শিমুল আমার সামনে বসে আছে, আমার মন মতো সে আজ সেজেছে। শোনো শিমুল, কিছু কিছু ব্যাপার আছে যেটা আবছা আলোতেই ভালোভাবে ফুটে ওঠে। আবছা আলোয় ভালোবাসার মুহূর্তগুলো অদ্ভুত রকমের মায়া কাজ করে। আবছা আলোয় তোমাকে কতটা মায়াবী দেখাচ্ছে তুমি জানো? তোমার মায়াবী মুখটা মনের ভেতরটাতে গভীর আঁচড় কেটে যাচ্ছে। শিমুল চুপচাপ অনিমের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছে। অনিমের কথার মাঝে সে আজ জাদু খুঁজে পাচ্ছে। অনিমের চোখে, কথা বলার ভঙ্গির মাঝে একটা অন্যরকম আকর্ষণ কামনা খুঁজে পাচ্ছে। এমন আকর্ষণ তো কখনো শিমুল অনিমের চোখে দেখতে পায়নি। তবে আজ হঠাৎ কেন? আজ ওদের বাসর রাত, তাই হতে পারে বিয়ের রাতে স্বামীদের চোখের ভাষা এমনই হয়। অনিম শিমুলের হাতটা টেনে এনে তার বুকের বাম পাশে রাখলো। হৃদস্পন্দন অনুভব করতে পারছো শিমুল? শিমুল বলল, হুম। এতদিন হৃদস্পন্দন স্বাভাবিক ছিল, কিছুক্ষণ আগে থেকে হঠাৎ বেড়ে গিয়েছে। কেন জানো? শিমুল বলল, কেন? তোমার মায়াভরা মুখটা দেখে। আমার মুখটা কি আজ প্রথম মায়াবী দেখাচ্ছে? না, তুমি সব সময় মায়াবী ছিলে, তবে আজ একটু বেশিই দেখাচ্ছে। আমার কাছে আসবে, আমি তোমাকে জড়িয়ে ধরে তোমার খোপার বেলি ফুলের ঘ্রাণ নিতে চাই। শিমুল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। অনিম তাকে কাছে টেনে পায়ের উপর বসালো। শিমুলকে পেছন থেকে জড়িয়ে ধরে মাতাল হয়ে তার খোপার বেলি ফুলের ঘ্রাণ নিচ্ছে। নিজেকে এই মুহূর্তে অনিমের নেশাগ্রস্ত মনে হচ্ছে। অনিম শিমুলের ঘাড়ে চুমু খেতেই শিমুল কেঁপে উঠে অনিমের দু হাত চেপে ধরল। ঘাড়ের উপর অনিমের গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে সে। চোখ দুটো খুব শক্ত করে বুজে রেখেছে শিমুল। তার অনুভূতি ধীরে ধীরে গাঢ় হচ্ছে। অনিম শিমুলের কানের সাথে ঠোঁট লাগিয়ে বলল, আজ আমি তোমাকে পুরোপুরিভাবে আমার করে পেতে চাই। সেই অধিকারটা কি আজ তুমি আমাকে দিবে? শিমুল কোনো কথা বলছে না, তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তার হৃদস্পন্দন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অনিমের চেয়ে আরও অনেক বেশি। শিমুল, তুমি কথার উত্তরটা দিচ্ছ না যে? আমি কি অন্যায় আবদার করেছি তোমার কাছে? তুমি না চাইলে আমি আর এগোবো না। তোমার ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু হবে না। খুব সম্ভবত আবদারটা বেশিই করে ফেলেছি। সরি শিমুল। শিমুল ঘাড় ঘুরিয়ে অনিমের দিকে তাকালো। শিমুল বুঝতে পারছে না সব কথা কি অনিমের তার ভেঙে চুরে বুঝতে হবে। শিমুল তো অনিমকে একবার না করেনি, তাহলে কেন অনিম উল্টোপাল্টা কথা বলছে? অবশেষে শিমুল মুখ খুলে কিছু একটা বলতে যাবে, অনিম ওকে থামিয়ে ফের বলতে লাগলো, শিমুল, আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা। হুট করে একটা গভীরে যাওয়ার তোমাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে। আমি তো কখনো তোমাকে এতটা কাছে টানিনি, অতএব এমনটা হওয়াটা স্বাভাবিক। গভীরে যাওয়ার সময় অনেক পরে আছে, এত তাড়াহুড়ো কিচ্ছু নেই। চলো ভেতরে যাই, বিছানায় বসে সারা রাত গল্প করব আর তোমাকে দেখব। শিমুলের মোটামুটি মেজাজ খারাপ হলো অনিমের উপর। এত বেশি বুঝে কেন সে? অনিম শিমুলের হাত ধরে বেডরুমের দিকে এগোতেই শিমুল অনিমকে হেঁচকা টান দিয়ে ওর কাছে নিয়ে এলো। অনিমের ঘাড়ে জড়িয়ে ধরে ওর ঠোঁট জোড়া দিয়ে অনিমের ঠোঁট স্পর্শ করলো। অনিম শিমুলের কামড়ে শক্ত করে চেপে ধরল। কিছুক্ষণ পর অনিম মুচকি হেসে জিজ্ঞেস করলো, তাহলে কি তুমি রাজি? তুমি সত্যিই একটা গাধা, নিজে থেকে কিছুই বোঝো না, সব কথা তোমাকে মুখে বলে দিতে হয়। সকালে মোবাইলের ভাইব্রেশনের কাঁপাকাঁপিতে শিমুলের ঘুম ভেঙে গেল। নিজেকে সে আবিষ্কার করলো অনিমের বুকে। অনিম তাকে দু হাত দিয়ে পেঁচিয়ে ধরে রেখেছে।
শিমুলের চুলগুলো অনিমের মুখ গলায় ছড়িয়ে পড়েছে। পুরো বিছানায় শিমুলের খোপার বেলি ফুলগুলো পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। চুলের ক্লিপ, শাড়ি সব এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার ফ্লোরে। গত রাতের কথা মনে পড়তেই শিমুলের মুখে হাসির রেখা ফুটে উঠেছে।